সেদিনের ঘটনাটা আজও আমার শরীর কাঁপিয়ে দেয়। অনেকবার ভেবেছি এটা শুধু আমার কল্পনা ছিল, কিন্তু যতবারই মনে করি ততবারই মনে হয় না ওটা বাস্তব ছিল। আর সেই ভয়ঙ্কর রাতের একমাত্র সাক্ষী ছিলাম আমি আর করিম। করিম আমার খুব কাছের বন্ধু। আমরা দুজন অ্যাডভেঞ্চার পছন্দ করতাম। পাহাড়, জঙ্গল, নির্জন জায়গা, এসব আমাদের কাছে রোমান্সের জায়গা ছিল, ভয় নয়। একবার ঠিক করলাম শহরের ব্যস্ততা থেকে দূরে একটা পাহাড়ি এলাকায় গিয়ে কয়েকদিন কাটাবো। লোকজন আমাদেরকে সাবধান করেছিল, বলেছিল ওই পাহাড়ে রাতে না থাকতে। বিশেষ করে এক পুরনো পরিত্যক্ত কুটিরের কথা বলেছিল, যেখানে নাকি বহু বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিল। তখন থেকে এই জায়গাটা নাকি অদ্ভুত, কিন্তু আমরা এসব কথা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিলাম। পাহাড়ে পৌঁছানোর পর সবকিছুই সুন্দর লাগছিল। চারিদিকে সবুজ, ঠান্ডা বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে স্বপ্নের মতো পরিবেশ। বিকেলের দিকে আমরা সেই কুটিরটা খুঁজে পেলাম। জায়গাটা সত্যিই অনেক পুরনো, দেওয়ালগুলো ভাঙা, দরজা খোলা, আর চারপাশে অদ্ভুত একটা নীরবতা। করিম বলল, চল আজকে এই জায়গাতেই থাকি আমরা রাতে, একটু চিল করা হবে। আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই, কিন্তু বন্ধুর সামনে ভয় দেখাতে চাইনি। রাত নামতে শুরু করলো। আমরা আগুন জ্বালালাম, কিছু খাবার খেলাম। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাত যত গভীর হচ্ছিল ততই অদ্ভুত লাগতে শুরু করলো আমাদের কাছে। হঠাৎ করে চারপাশে সব শব্দ থেমে গেল। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, পুরো জায়গাটা যেন নিস্তব্ধ হয়ে গেছে একদম। এমন নীরবতা আমি জীবনে কখনো অনুভব করিনি। আমি করিমকে বললাম, শুনছিস, কিছুই তো শব্দ হচ্ছে না। করিম একটু হেসে বলল, হ্যাঁ, এটা পাহাড় ভাই, রাতে এমনই হবে। কিন্তু তার চোখেও আমি ভয় দেখতে পাচ্ছিলাম। ঠিক তখনই আমরা শুনলাম কেউ যেন দূর থেকে হাঁটছে। পাথরের ওপরে ধীরে ধীরে পায়ের শব্দ, টকটক টকটক শব্দ। আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম। এই রাতে কে আসবে এখানে? আমি ফিসফিস করে বললাম। করিম উঠে দাঁড়িয়ে বলল, দেখে আসি চল। আমি তাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু সে ইতিমধ্যে দরজার দিকে এগিয়ে গেছে। আমিও বাধ্য হয়ে তার পেছনে গেলাম। দরজার বাইরে তাকাতেই দেখি দূরে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে, ঠিক যেন একজন মানুষ, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। সাদা শাড়ি পরা, লম্বা চুল, আর পুরো শরীর স্থির। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। করিম একটু জোরে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু অবয়বটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতে শুরু করলো। পা নেই, যেন মাটির ওপর ভেসে আসছে। আমি চিৎকার করে বললাম, করিম, ভেতরে চল ভাই, ভেতরে চল। আমরা দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার বুকে ধুকপুক করছে, হাত কাঁপছে। করিম বলল, এটা মানুষ না রে, এটা মানুষ না। তার কণ্ঠ কাঁপাচ্ছিল। ঠিক তখনই দরজায় ধীরে ধীরে আঘাত পড়তে শুরু করলো। ঠক 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 শব্দ, তারপর একটু জোরে ধাম ধাম শব্দ। আমরা দুজন চুপ করে বসে আছি, কেউ কথা বলছি না, শুধু দরজার শব্দ আর আমাদের শ্বাসের আওয়াজ। হঠাৎ করে একটা কণ্ঠ শুনতে পেলাম, খুবই মৃদু কিন্তু খুবই পরিষ্কার। দরজা খোলো, দরজাটা খোলো। আমার শরীরে রক্ত যেন জমে গেল। কণ্ঠটা মেয়ের, কিন্তু অদ্ভুত ঠান্ডা, যেন জীবন্ত মানুষের নয়। করিম মাথা নেড়ে বলল, খুলবি না, একদমই খুলবি না দরজা, যাই হোক খুলবি না। দরজার বাইরে থেকে আবারও আওয়াজ এলো, আমাকে ঢুকতে দাও, আমাকে ভেতরে ঢুকতে দাও না। এরপর হঠাৎ করে দরজার নিচ দিয়ে কিছু একটা ঢুকতে লাগলো। প্রথমে মনে হলো ধোয়া, কিন্তু পরে বুঝলাম ওটা চুল, লম্বা কালো চুল, মাটির উপর দিয়ে সাপের মতো ভেতরে ঢুকছে। আমি চিৎকার করে উঠলাম। করিম একটা লাঠি দিয়ে সেই চুলের দিকে আঘাত করলো, কিন্তু কোনো লাভ হলো না। চুলগুলো আরো দ্রুত ভেতরে ঢুকতে লাগলো। তারপর দরজা নিজে নিজেই খুলে গেল। আমরা পিছিয়ে গেলাম। দরজার সামনে সেই অবয়ব দাঁড়িয়ে। এবার তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু সেটা কোনো মানুষের নয়। চোখ দুটো পুরো সাদা, মুখে অদ্ভুত হাসি, আর ঠোঁটের কোণ থেকে কালো কিছু একটা ঝরছে। সে ধীরে ধীরে বলল, এত ভয় পাচ্ছ কেন তোমরা? করিম আমার হাত ধরে বলল, দৌড়া দৌড়া। আমরা দুজনেই পেছনের ভাঙা দেওয়াল দিয়ে বাইরে বের হয়ে দৌড়াতে শুরু করলাম। অন্ধকারে পাহাড়ি পথ, কিছু দেখা যাচ্ছে না, তবুও দৌড়াচ্ছি প্রাণপণে।
পেছন থেকে শুনতে পাচ্ছিলাম হাসির শব্দ, একটা ভয়ঙ্কর অমানবিক হাসি। আমি পেছনে তাকানোর সাহস পাইনি, কিন্তু করিম একবার তাকিয়েছিল। সে হঠাৎ চিৎকার করে উঠল, ও আমাদের ঠিক পেছনেই। আমরা আরো দ্রুত দৌড়াতে লাগলাম, কিন্তু হঠাৎ করিম হোঁচট খেয়ে পড়ে গেল। আমি থেমে গেলাম। করিম ওঠ, করিম ওঠ। সে উঠে দৌড়াতে পারছিল না, তার পা যেন কাজ করছিল না। ঠিক তখনই ঠান্ডা একটা বাতাস বয়ে গেল, আর সেই অবয়বটা আমাদের সামনে এসে দাঁড়ালো। এবার সে একদম কাছে, তার চোখ দুটো সরাসরি আমাদের দিকে তাকিয়ে। সে করিমের দিকে ঝুঁকে বলল, তুই আমাকে ডাকছিলি না, তুই আমাকে ডাকছিলি। করিম কাঁপতে কাঁপতে বলল, আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি। সে হাসলো, তারপর হঠাৎ করে করিমের গলায় হাত রাখলো। আমি চিৎকার করে তার দিকে ঝাঁপিয়ে পড়লাম। আমার মাথা খুবই ঘোরাচ্ছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। শেষবার যা দেখছিলাম, করিমের চোখ ভয়ে বড় বড় হয়ে গেছে, আর সেই অবয়বটা তার খুব কাছে। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, আমি নিজেকে একটা গ্রামের লোকদের মাঝে দেখতে পাই। তারা আমাকে উদ্ধার করেছিল পাহাড়ের নিচে অচেতন অবস্থায়। আমি উঠে বসেই করিমের কথা জিজ্ঞেস করলাম। কেউ কিছু বলল না। শেষ একজন বৃদ্ধ বললেন, তোমার বন্ধু আর নেই। আমার বুকটা ভেঙে গেল। তারা বলল, করিমের দেহটা পাহাড়ের একটু উপরে পাওয়া গেছে, কিন্তু তার মুখ এমন একটা ভয় ছিল যা দেখে গ্রামের লোকজন শিউরে উঠেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তার গলার চারপাশে কালো চুল পেঁচানো ছিল। সেদিনের পর আমি আর কখনো ওই পাহাড়ে যাইনি, কিন্তু আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি সেই কণ্ঠটা শুনতে পাই, দরজা খোলো, দরজা খোলো। আর মনে হয় সেই অবয়বটা এখনো আমাকে খুঁজছে। তো লিসেনার্স, শুনছিলেন প্রথম ঘটনা। আসলে পাহাড়ি এলাকাতে আমরা এগুলো জানি যে জঙ্গলে বা বেশি জঙ্গল জায়গাতে এগুলো থাকে, ভূত প্রেতের আড্ডা বেশি থাকে। তো যাই হোক, ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী ঘটনা। আচ্ছা, আপনারাই বলুন তো, গভীর রাতে একজন বাচ্চা কান্না করছে। যদি আপনি শুনেন আপনার আশেপাশে একটা বাচ্চা কান্না করছে, তাহলে আপনাদের কেমন হতে পারে? তো গল্পটি এভাবেই লেখা হয়েছে। তো চলুন শুরু করা যাক আমাদের ঘটনা। সেদিনের ঘটনাটা আমি কখনো ভুলতে পারি না। এখনো যখন রাত গভীর হয়, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন সেই কান্নার শব্দটা কানে বাজে আমার। আমি নিজ চোখে যা দেখেছি সেটা গল্প বলে উড়িয়ে দেওয়া মতো না। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে আমাদের বাড়ি। পেছনে একটা বড় বাগান, অনেক পুরনো। ছোটবেলা থেকেই শুনতাম ওই বাগানে নাকি রাতে যাওয়া যায় না, কিন্তু এসব কথা আমি তেমন বিশ্বাস করতাম না। সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। বাবা মা আত্মীয়র বাড়িতে গিয়েছেন। রাত প্রায় 2টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। কেন ভাঙলো প্রথমে বুঝতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট শুনতে পেলাম একটা শিশুর কান্না। একদম বাস্তব, স্পষ্ট, বুক কাঁপানো কান্না। প্রথমে ভাবলাম পাশের বাড়ির কারো বাচ্চা হবে হয়তো, কিন্তু পরে খেয়াল করলাম শব্দটা খুব কাছ থেকে আসছে, যেন আমার বাড়ির পেছন থেকেই। আমার বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তি শুরু হলো। এত রাতে বাগানে বাচ্চা, এত রাতে বাগানে বাচ্চা কোথা থেকে এলো? আমি উঠে বসে কান পেতে রইলাম। আবার সেই কান্না, এবার একটু জোরে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো কোনো প্রাণী হবে, কিন্তু না, এটা মানুষের শিশুর কান্না। এটা বুঝতে আমার ভুল হয়নি। একটা অদ্ভুত কৌতূহল আর ভয় একসাথে কাজ করছিল আমার। শেষ পর্যন্ত সাহস করে দরজা খুললাম। বাইরে বের হতেই ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলো। চারপাশে কেউ নেই, শুধু দূরে গাছগুলোর ছায়া। কান্নার শব্দটা একদম পরিষ্কার, বাগানের ভেতর থেকেই আসছে। আমি একটা লাঠি হাতে নিলাম, ধীরে ধীরে এগোতে লাগলাম। প্রতিটা পা ফেলতে কেমন যেন লাগছিল আমার, যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে আমার দিকে। গাছের পাতাগুলো হালকা নড়ছিল, কিন্তু বাতাস খুব বেশি ছিল না। তবুও শব্দ হচ্ছিল অস্বাভাবিকভাবে। হঠাৎ কান্নাটা থেমে গেল। আমি দাঁড়িয়ে গেলাম, চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। ঠিক তখনই আমার ডান পাশে আবার কান্না শুরু হলো, এত কাছে যেন হাত বাড়ালেই পাওয়া যায়। আমি ধীরে ধীরে এগোলাম, একটা বড় আম গাছের নিচে গিয়ে দাঁড়ালাম।
চাঁদের আলো একটু পড়ছিল সেখানে। মাটির ওপর কিছু একটা পড়ে আছে। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু একটু কাছে যেতেই দেখলাম একটা ছোট্ট শিশুর মতো দেহ। আমার গা কাটা দিয়ে উঠলো। আমি ভাবলাম, কেউ কি বাচ্চা ফেলে গেছে এখানে? কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম কিছু একটা ঠিক নাই। বাচ্চাটা একদম নড়ছে না, কিন্তু কান্নার শব্দটা আসছে ঠিক ওর দিক থেকেই। আমি কাপা গলায় বললাম, কে আছে? কে? কোনো উত্তর নেই। আমি আর একটু ঝুঁকে দেখলাম, আর তখনই আমার বুকের ভেতরটা থেমে গেল। আমি যা দেখলাম সেটা কখনোই ভোলার নয়। আমি দেখলাম বাচ্চাটার কোনো মুখ নেই। মানে যেখানে চোখ, নাক, মুখ থাকার কথা, সেখানে শুধু একেবারে কালো অন্ধকার, যেন গর্ত। আর সেই গর্ত থেকেই বের হচ্ছে কান্নার শব্দ। আমি পিছিয়ে গেলাম। ঠিক তখনই আমার পায়ের নিচে কেমন যেন নড়াচড়া অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি মাটি ফেটে ছোট্ট ছোট্ট হাত বের হচ্ছে। একটা না, অনেকগুলো হাত, শিশুর হাতের মতো, কাদা মাখা, কাঁপছে। আমি ভয়ে দৌড় দিতে গেলাম, কিন্তু পা যেন ভারী হয়ে গেছে আমার। পেছন থেকে কান্নাটা আরো জোরে শোনা যাচ্ছে। হঠাৎ সামনে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। আমি থেমে গেলাম। সে ধীরে ধীরে মাথা তুলল, আর চোখ স্বাভাবিক না, একদম লাল, যেন রক্ত জমে আছে। সে খুব আস্তে আস্তে বলল, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায়? আমি তখন কথা বলতে পারছিলাম না, শুধু মাথা নড়ালাম। সে আবার বলল, তুমি দেখেছো, তুমি ওকে নিয়েছো, তুমি ওকে নিয়ে গেছো। তার কণ্ঠটা অদ্ভুত, একসাথে অনেকগুলো মানুষের মতো শোনাচ্ছিল। আমি পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ পা পিছলে পড়ে গেলাম। মাটির নিচ থেকে বের হওয়া হাতগুলো আমার পা চেপে ধরলো। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু ছাড়াতে পারলাম না। মহিলাটা ধীরে ধীরে এগিয়ে আসলো আমার দিকে। এবার তার মুখটা স্পষ্ট দেখা গেল। আমি জীবনে এমন কিছুই দেখিনি। তার মুখে কোনো চামড়া নেই, শুধু লাল কাঁচা মাংস আর একটা বিকৃত হাসি। সে আমার খুব কাছে এসে ফিসফিস করে বলল, আমার বাচ্চাটা এখন থেকে তোমার কাছেই থাকবে। ঠিক তখনই আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার ঘরে, চারপাশে গ্রামের লোকজন, কেউ পানি দিচ্ছে, কেউ ডাকছে, কিন্তু আমি ঠিকভাবে কিছু বলতে পারছিলাম না। শুধু একটা কথাই মুখ থেকে বের হচ্ছিল, ওটা বাচ্চা না। আমি নিজেই বুঝতে পারছিলাম আমার কণ্ঠটা যেন বদলে গেছে। সেদিনের পর থেকে আমি আর আগের মতো নেই। রাত হলেই অদ্ভুত লাগে, বিশেষ করে রাত 2টার পর। কখনো কখনো এখনো সেই কান্না শুনি। আমার ঘরের ভেতরে বসেই শুনি, বাগান থেকে আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, কখনো কখনো আমি নিজে সেই কান্না নকল করে ফেলি, না চাইলেও। আমার মা বলে আমি নাকি ঘুমের মধ্যে শিশুর মতো কাঁদি। আমি জানি না সেদিন আসলে কি হয়েছিল, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, ওই বাগানে এখনো কিছু আছে। আর গভীর রাতে কেউ যদি কান্নার শব্দ শুনে কাছে যায়, তাহলে হয়তো সে আর আগের মতো ফিরে আসবে না। তো লিসেনার্স, শুনছিলেন দ্বিতীয় ঘটনা। আপনাদের কাছে ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি উৎসাহ দিবেন আমাকে, যেন আমি আপনাদেরকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনাতে পারি। আর সামনের দিনগুলোতে আমি আরও প্ল্যানিং আছে আমার। আমি অনেক ভূতের গল্প কালেক্ট করব, আপনাদের মাঝে নিয়ে আসব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সামনের দিনগুলোতে আমাদের প্ল্যানিং অনেক। আমরা অনেক ভালো ভালো কিছু নিয়ে আসবো, আপনাদেরকে উপহার দেব। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী ঘটনা। ঘটনাটি যেভাবে লেখা আছে, আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, যেন পৃথিবীর সব শব্দ হঠাৎ থেমে গেছে। শুধু মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের হালকা ডাকে নীরবতা ভেঙে আবার থেমে যাচ্ছে। সেই রাতেই এই ঘটনাটা ঘটেছিল, যে রাতটা আজও আমি ভুলতে পারি না। আমাদের গ্রামের বাড়িটা একটু নির্জন জায়গায়। বাড়ির এক পাশে বাঁশঝাড়, আর অন্য পাশে একটা পুরনো নলকূপ, যেখানে একটা লোহার নলকূপ আর পাশে ছোট্ট পাকা চাতাল। দিনের বেলায় জায়গাটা সাধারণ লাগে, কিন্তু রাত হলেই যেন অন্য এক জগতে পরিণত হয়। সেদিন আমি একা বাড়িতে ছিলাম। বাবা মা শহরে গেছেন আত্মীয়র বাসায়, আর আমি পড়াশোনার কারণে যেতে পারিনি। রাত প্রায় 2টা হবে। পড়তে পড়তে চোখে ঘুম চলে আসছিল আমার, তাই বই বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু
ঘুমটা যেন ঠিকমতো আসছিল না আমার। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল, আর বাঁশঝাড়ের পাতার মৃদু শব্দ কানে আসছিল। শরীরটা কেমন যেন অস্বস্তি লাগলো আমার। হঠাৎ করে শুনতে পেলাম টুপ 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 শব্দ। আমি প্রথমে ভেবেছিলাম বৃষ্টি শুরু হয়েছে হয়তো, কিন্তু না, শব্দটা খুব কাছে থেকে আসছে। মনে হলো যেন বাড়ির পাশের কলপার দিক থেকে। আমি চুপ করে শুয়ে থাকলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো নলকূপ থেকে পানি পড়ছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল, টুপ 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 শব্দ। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, শব্দটা একেবারে নিয়ম মেনে পড়ছে না, কখনো দ্রুত কখনো ধীরে, যেন কেউ ইচ্ছা করে পানি ফেলছে। আমার বুকের ভেতরটা ধক ধক শুরু হয়ে গেল। আমি উঠে বসে পড়লাম, ঘরের ভেতরে চারপাশে তাকালাম, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু বাইরে সেই শব্দটা থামছেই না। শেষ পর্যন্ত কৌতূহল আর ভয় মিশিয়ে আমাকে দরজার কাছে নিয়ে গেল। দরজাটা ধীরে ধীরে খুললাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, দূরে কলপাড়ের দিকটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না, শুধু হালকা ছায়া। হঠাৎ আবার টুপটুপ শব্দ। এবার মনে হলো শব্দটা যেন আরো জোরে হচ্ছে। আমি সাহস করে বারান্দায় পা রাখলাম। ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। ধীরে ধীরে কলপাড়ের দিকে এগোতে লাগলাম। প্রতি পা ফেলার সাথে সাথে বুকের ধুকপুকানি বাড়ছিল। যখন একটু কাছে গেলাম, তখন দেখলাম নলকূপের নিচে পানি জমে গেছে, আর সত্যিই সেখানে থেকে পানি পড়ছে। আমি একটু স্বস্তি পেলাম। এই তো, কিছু না, নলকূপ হয়তো লিক করছে, নিজেকে বললাম। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, নলকূপের হাতলটা নিজে নিজে নড়ছে, ধীরে ধীরে, খুব ধীরে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। কেউ নেই আশেপাশে, তবুও হাতলটা উপরে উঠছে আর নিচে নামছে, আর তার সাথে সাথে টুপটুপ টুপটুপ করে পানি পড়ছে। আমার গলা শুকিয়ে গেল। আমি পেছনে ফিরতে যাচ্ছিলাম, ঠিক তখনই কেউ খুব আস্তে ধীরে ফিসফিস করে বলল, পানি খাবে? পানি খাবে না? পানি খেতে আসছো না? পানি খেয়ে যাবা। আমি জমে গেলাম। শব্দটা আমার একদম পাশ থেকেই এসেছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু আবার, পানি খাবে? পানি খাবে না? পানি খাও। এবার শব্দটা ঠিক যেন নলকূপের দিক থেকে আসছে। আমি চোখ কুঁচকে তাকালাম, আর তখনই দেখলাম নলকূপের পাশে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে বুঝতে পারিনি কি সেটা, তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো। একজন মহিলা, সাদা শাড়ি পরা, লম্বা চুল সামনে চলে আসে, আর তার মুখ দেখা যাচ্ছে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি এক পা পিছিয়ে গেলাম। হঠাৎ সে নিজের মাথাটা ধীরে ধীরে চুল সরল, আর আমি যা দেখলাম তা আজও বলতে পারিনি। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো কালো অংশ নেই। ঠোঁট ফেটে গেছে, আর মুখের কোণ দিয়ে কালচে পানি ধরছে। সে হাসলো, একটা বিকট অস্বাভাবিক হাসি। পানি খাবে? পানি খাবে? আবার বলল সে। আমি কিছু বলতে পারছিলাম না। হঠাৎ সে নলকূপের হাতলটা জোরে চাপ দিল। ঝাপ করে পানি বের হলো, কিন্তু সেটা স্বাভাবিক পানি না, কালচে ঘন কিছু একটা। সে হাত বাড়িয়ে সেই পানি তুলে আমার দিকে বাড়িয়ে দিল। খাও, খাও, খেয়ে নাও পানিটা। আমি আর থাকতে পারলাম না, পেছনে ঘুরে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে শুনতে পারছিলাম টুপ টুপ পানির শব্দ, আর তার সেই ভয়ঙ্কর হাসি। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ভেতর থেকে কাঁপতে কাঁপতে চাবি লাগালাম। বিছানায় উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ভয়টা কমছিল না, কারণ শব্দটা থামেনি এখনো। এবার সেটা ঘরের ভেতর থেকেই আসছে। টুপ টুপ শব্দ। আমি ধীরে ধীরে কম্বল সরালাম। দেখলাম ঘরের কোনায় মাটিতে পানি পড়ছে, কিন্তু উপরে কিছু নেই। কোথা থেকে পানি পড়ছে বোঝা যাচ্ছে না, আর সেই পানির ফোঁটাগুলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ঠিক তখনই দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ, ঠক 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 শব্দ, আর সেই একই কণ্ঠ, দরজা খোলো, পানি দিব। দরজা খোলো, পানি দিব। আমি চোখ বন্ধ করে ফেলি। মনে হচ্ছিল যদি দরজা খুলি তাহলে সব শেষ। রাতটা যেন আর শেষ হচ্ছিল না আমার। আমি কাঁপতে কাঁপতে সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। যখন ফজরের আজান ভেসে এলো, তখন সব শব্দ হঠাৎ থেমে গেল। আমি সাহস করে দরজা খুললাম। বাইরে সব স্বাভাবিক। কলপাড়ায় গিয়ে দেখলাম নলকূপ একদম শুকনো, কোথাও পানি নেই। মনে হলো সবটাই কি স্বপ্ন ছিল, কিন্তু না। আমি নিচে তাকালাম। আমার পায়ের কাছে মাটিতে ভেজা দাগ, যেন কেউ পানি ফেলে হেঁটে গেছে, আর সেই দাগগুলো সোজা কলপার দিক গেছে।
সেদিনের পর থেকে আমি আর কখনো গভীর রাতে কলপাড়ের দিকে যাইনি। আর আজও মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কোথাও থেকে টুপ টুপ শব্দ ভেসে আসছে, আর খুব আস্তে একটা কণ্ঠ, পানি খাবে, পানি খাবে। তো লিসেনার্স, এই ছিল আমাদের ঘটনাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট না করলে আমি তো উৎসাহ পাবো না। আর যদি উৎসাহ না পাই তাহলে তো আমি আপনাদেরকে ভালো ভালো গল্প শোনাতেও পারবো না। তো যাই হোক লিসেনার্স, আমাদের আজকের ঘটনাটি শেষ করতে হবে। আজকের এই ভয়ঙ্কর ঘটনার এখানেই শেষ, কিন্তু অন্ধকারের গল্প কখনো শেষ হয় না। হয়তো এই মুহূর্তে কোথাও কেউ আমাদের দেখছে, কেউ শুনছে, তাই সাবধানে থাকুন। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে। অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই ফিরে আসবেন। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি আরও একটি ভয়ঙ্কর রহস্যময় সত্যি ঘটনা। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।